হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন এমআবিডি পডকাস্ট সিরিজ, যেখানে আমরা কথা বলি আমাদের আপকামিং যে ইরাসমাস মন্ডেস স্কলারশিপ হোল্ডার আছে তাদের সাথে। সো আমি জাহেদ হাসান জনি আপনাদের সাথে এবার হোস্ট থাকবো, এবং আমার সাথে এবার গেস্ট হিসেবে থাকতেছেন অনাদিনী মগ্ন। এবং আমি এর পরের কোশ্চেন আমি তার কাছ থেকে ইন টোটাল তার যে জার্নি ছিল, তার কোনো ডিফিকাল্টি সে ফেস করেছে কিনা, ইভেন তার ইরাসমাস মুন্ডোস টোটাল গল্পটা তার কাছ থেকে আমরা শুনবো। বাট প্রথমে আমি তার কাছে জিজ্ঞেস করব যে তার পরিচয় এবং আম, তার প্রোগ্রামের হোল ডিটেলস আর কি। অলরাইট, হ্যালো এভরিওয়ান, আমার নাম অনাদিনী মগ্ন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছি। আমি ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এর হিস্ট্রি অফ আর্ট ডিপার্টমেন্টে ছিলাম। সেখান থেকে পরে আমার কিছু বছরের জব এক্সপিরিয়েন্স ছিল। তারপরে মনে হলো যে না, মাস্টার্সটা তাহলে করে ফেলি। তো সেভাবেই আই অ্যাপ্লাইড ফর এরাসমাস মুন্ডাস। আর ফরচুনেটলি আমি এবার অ্যাকসেপ্টেড হয়েছি। কনগ্রাচুলেশনস এগেইন। আমি জানি আপনি অনেকের কাছ থেকেই কনগ্রাচুলেশন পেয়েছেন, তারপরেও আমাদের এমা ভিডিওর পক্ষ থেকে আরেকবার নতুন করে আপনাকে কনগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার। অ্যান্ড আশা করি আপনারা যারা শুনতেছেন এই পডকাস্টটা, আগামী যে 40 মিনিট বা 50 মিনিট যাই হোক, আপনারা যারা নতুন আপকামিং স্কলার আসতে চাইতেছেন তাদের জন্য এটা খুবই খুবই বেনিফিটেড একটা সিরিজ হতে যাচ্ছে। আপনারা আশা করি মন দিয়ে শুনবেন। সো অলরাইট, প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করব যে কেন, হোয়াই এরাসমাস মুন্ডাস স্কলারশিপ? ওকে, ফার্স্টলি থ্যাংক ইউ সো মাচ ফর কংগ্রাচুলেটিং মি। ইরাসমাস মুন্ডাস আসলে এই স্কলারশিপ প্রোগ্রামটা এত বেশি ইউনিক। আমার মনে হয় না যে অন্য কোনো স্কলারশিপ আছে যে এত লাইক ইন্টারডিসিপ্লিনারি, সেই সাথে একটা গ্লোবাল নেটওয়ার্কের পসিবিলিটি দিয়ে থাকে। আর স্পেশালি এরাসমাস মুন্ডাসে যেহেতু কয়েকটা মোবিলিটি থাকে, মানে কয়েকটা কান্ট্রিতে যাওয়ার সুযোগ থাকে। এটা খুবই স্পেসিফিক। আর যেটা বললাম ইউনিক, এটার জন্য ইরাসমাস মুন্ডাসই ফার্স্ট চয়েস ছিল। আর ইয়েস, আই এম ভেরি ফরচুনেট যে পেয়েছি। আচ্ছা, অলরাইট, শুনে খুশি লাগতেছে যে ইয়া ভালো। অ্যান্ড মাই নেক্সট কোয়েশ্চেন ইজ লাইক, আপনি যে অ্যাপ্লাই করেছিলেন এর পেছনে আসলে কোনো কি মোটিভ ছিল? মানে হোয়াটস মোটিভ ইউ টু অ্যাপ্লাই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ? ইরাসমাস মুন্ডাসের গল্পটা শুরু হয় আমার সেই ফার্স্ট ইয়ার থেকে। আমি যেহেতু ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, মানে চারুকলায় ছিলাম। সো ভর্তির আগে ওই ব্রাউন প্যারেন্টস এর যেরকম একটা প্রেশার থাকে যে না, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আমারও সেরকমই ছিল। কিন্তু ছোটবেলা থেকে শিল্পী হতে চেয়েছি, এর জন্য চারুকলায় অ্যাপ্লাই করি আর হয়ে যায়। তো সবার সবকিছুর এগেনস্টে আমি ভর্তি হই, ফ্যামিলিকে বুঝাই যে না, আমি ভালো কিছু করব। তো ওই ফার্স্ট ইয়ার থেকে ভেতরে একটা ইচ্ছা ছিল যে না, আমার ভালো কিছু একটা করতে হবে। সেভাবে আমি মানে একটু পড়াশোনা ভালো মতো করি। তারপর ফোর্থ ইয়ারে ফ্যাকাল্টি ফার্স্ট হয়ে, পুরা ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি ফার্স্ট হয়ে বেশ কিছু অ্যাওয়ার্ডস পাই। সো তখন আমার মনে হয় যে এখন হায়ার স্টাডিজে যাওয়া দরকার। কারণ যেই ফিল্ডে পড়েছিলাম ওই ফিল্ডে মনে হয় যে দেশের ভেতর যতটুকু গ্রাস্প করার ততটুকু করে ফেলেছি। আর কামিং ব্যাক টু মাই লাইক ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে থাকতে নতুন নতুন ক্যাম্পাসে যেতাম, বড় ভাই আপুদের সঙ্গে কথা হতো। তারা বলেছিল এরাসমাস মুন্ডাসের কথা। তো ফার্স্ট ইয়ারে থাকতে আমি অ্যানিমেশন খুব করতাম। তো তখন রিঅ্যানিমা নামে একটা প্রোগ্রাম ছিল, আচ্ছা। সো ইরাসমাসের। তো ওটা নিয়ে সবাই ফ্যাসিনেটেড ছিল। ওটা নিয়ে দেখতাম যে ভাই আপুরা প্রিপেয়ার করছে নিজেদের অ্যাপ্লিকেশন। তো তখন আমার মনে হলো যে না, আমার তো এখানে অ্যাপ্লাই করতে হবে। তারপরে ওভার দ্য ইয়ার, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যাওয়ার পরে দেখলাম যে না, ইরাসমাসে তো আর অনেক অনেক প্রোগ্রামস আছে, আর সবকটাই মানে নিশ স্পেসিফিক। রাইট। মানে নর্মালি আমরা যেসব বিষয় পড়ি, যে কোনো একটা ভ্যাস্ট সাবজেক্ট হয়ে থাকে, লাইক সাইকোলজি আর সোশিয়োলজি, কিন্তু ইরাসমাস প্রোগ্রামের সব কয়টাই প্রোগ্রাম কিন্তু খুবই ইউনিক। কোনোটাই কিন্তু জাস্ট র্যান্ডম কোনো একটা ভ্যাস্ট এক্স্যাক্টলি। সাবজেক্ট হয়ে থাকে না। তো এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। তো তারপরে আসলে আমি দুই তিনটা খুঁজে পাই প্রোগ্রাম। তারপরে নিজেকে ওরকম ভাবে বিল্ড করতে থাকি যে এই দুই তিনটা প্রোগ্রামের জন্য আমি আমার প্রোফাইলটা বানাবো। আর সেভাবে করে কিন্তু অ্যাপ্লিকেশন করা আর অ্যাকসেপ্টেন্স পাওয়া। অলরাইট, গ্রেট। এখন আমি জানতে চাই যে আপনি যখন মানে প্রথম যে ইমেলটা পেলেন যে আপনি সিলেক্টেড ফর
স্কলারশিপ অ্যান্ড উইথ ইরাসমাস মুন্ডাস, তখন আপনার ফিলিংটা কেমন ছিল? আপনি প্রথম কার সাথে শেয়ার করেছিলেন, এবং মানে ওই অনুভূতিটা আমি জানতে চাচ্ছি আর কি আপনার কাছ থেকে। ও ভাই, আমি তো হচ্ছে ফার্স্ট টাইম লিভই করিনি। আমাদের হচ্ছে ঈদের বন্ধ ছিল, তো ঈদের সেকেন্ড দিন হচ্ছে ওই ইমেলটা পেয়েছি। হুম হুম। তো মনে হলো যে অনেক দিনের ইচ্ছা হচ্ছে মানে অ্যাকচুয়ালি যে সত্যি হতে পারে, ওটা হচ্ছে মানে বুঝতে পারি যে এত ভালো লাগবে। তো অনেক বেশি ভালো লেগেছে। ফার্স্টেই হচ্ছে আমি আমার প্যারেন্টস কে জানিয়েছি, আমার আব্বু আম্মু হচ্ছে অনেক খুশি হয়েছে যে হচ্ছে এত ভালো একটা স্কলারশিপ পেয়েছি। আর তারপরে যখন হচ্ছে ব্রিফলি ডিটেল ভাবে বলেছি যে এখানে এখানে যেতে হবে, হুম হুম। এতগুলো কান্ট্রি আছে, এতগুলো ইউনিভার্সিটি আছে, তখন আসলে সবাই মানে এত বেশি অ্যামেজড হয়েছে যে মানে খুবই ডিফারেন্ট একটা প্রোগ্রাম। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে হচ্ছে এত ভালো একটা প্রোগ্রামে হচ্ছে আমি এনরোল করতে পেরেছি। রাইট। কারণ ধরেন যে আমাদের দেশে মেজরিটি স্টুডেন্ট কী করে, তারা বিলিভ করে যে এইদের আমি ডক্টর হব অথবা আমি ইঞ্জিনিয়ার হব। তো ওরা আসলে ওদের নিজেদের মানে যে ফিল্ডটাকে আছে ওরা অনেক ব্রডলি চিন্তা করতেছে। বাট আপনার কথা যদি চিন্তা করি, ধরেন যে আপনি একটা স্পেসিফিক প্রোগ্রামে পড়তে চাইতেছেন, আপনি কি কাইন্ডলি একটু শেয়ার করবেন যে আপনার প্রোগ্রামে আপনি কী কী বিষয় পড়াশোনা করবেন, বা হচ্ছে কী কী পড়াশোনা হবে এখানে প্রোগ্রামে? ইয়েস, অ্যাবসলিউটলি। আমি হচ্ছে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামের এডুকেশন ইন মিউজিয়াম স্টাডিজ অ্যান্ড হেরিটেজ এর উপরে হচ্ছে মাস্টার্স করতে যাব। তো আমি যেহেতু শিল্পকলার ইতিহাস থেকে হচ্ছে স্নাতক পাশ করেছি, এখানে হুম হচ্ছে আমাদের এই জাদুঘর আর হচ্ছে শিল্পকলা নিয়ে পড়ানো হয়ে থাকে। তো এটা নিয়ে আসলে হচ্ছে কিন্তু আমি মাস্টার্স করতে যাব। তো এখানে শুধুমাত্র যে আমাদেরকে জাস্ট মিউজিয়াম আর হেরিটেজ সম্পর্কে জানাবে সেটা না, আরো বিভিন্ন ধরনের কিন্তু কোর্স ইনক্লুডেড এই প্রোগ্রামের ভেতর, যেরকম হচ্ছে কালচারাল এন্টারপ্রেনারশিপ, তারপর হচ্ছে সোশিয়োলজি, অ্যানথ্রোপোলজি, সবকিছুরই হচ্ছে মিক্সচার আছে। সো ডিরেক্টলি হচ্ছে একটা জিনিস পড়তে যাবো, বাট মাঝখানে দিয়ে হচ্ছে আমার যে সোশ্যাল সায়েন্সের অন্যান্য সাব ব্রাঞ্চেস গুলো আছে ওগুলো কিন্তু হচ্ছে আমি জানতে পারবো। রাইট। সো আপনার যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামে ধরেন যে আপনার ডিপার্টমেন্ট ছাড়াও আরও কি অন্যান্য কোনো ডিপার্টমেন্ট ছিল যারাও অ্যাপ্লাই করতে পারতো? ইয়েস, অ্যাবসলিউটলি। এখানে যেহেতু হচ্ছে মিউজিয়াম এন্ড হেরিটেজ, তো হুম এখানে কিন্তু হচ্ছে সোশিয়োলজি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, আর্কিওলজি, এই সব ডিপার্টমেন্ট কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করে থাকে। আর আমিও দেখেছি যে আমার বেশ কিছু ফ্রেন্ডস যারা হচ্ছে অ্যানথ্রোপোলজির আছে, ইভেন হচ্ছে যারা থিয়েটারও পড়েছে, তারাও কিন্তু হচ্ছে এখানে চান্স পেয়েছে। কারণ হচ্ছে মানে অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আমাদের ওই রিসার্চ প্রপোজালটা দিতে হয়। হুম হুম। তো রিসার্চ প্রপোজালের হচ্ছে যাদেরকে ম্যাচ করেছে, আমার মনে হচ্ছে খুব সম্ভবত তাদেরকেই হচ্ছে সিলেক্ট করেছে। রাইট। কারণ হচ্ছে একটা জিনিস খুবই ফ্রিকোয়েন্টলি আস্কড হয়ে থাকে আপকামিং যারা স্টুডেন্ট আছে, তো ওরা যেটা করে, ওরা চিন্তা করে যে ওর ফিল্ডে মনে হয় কোনো সাবজেক্ট নাই। ওদের একটাই কোশ্চেন থাকে যে সব প্রোগ্রাম তো দেখতেছি আমি ইঞ্জিনিয়ারদের জন্য, তারপর হচ্ছে আরও যে কী বলে সিএসসি ফিল্ডের জন্য, টেক্সটাইল বা আদার ফিল্ডের জন্য, বাট আমার ফিল্ডের জন্য আমি প্রোগ্রাম খুঁজে পাই না। আমি অ্যাজ এ সে ধরেন আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমি ধরেন যে মার্কেটিংয়ে হয়তো বা আমার মেজর, তো আমি আমার প্রোগ্রামের জন্য কোনো কী বলে স্পেসিফিক প্রোগ্রাম খুঁজে পাচ্ছি না। তো এটা আসলে অনেস্টলি হচ্ছে এটা সত্য না, কারণ আমার যেটা মনে হয় প্রায় অলমোস্ট মানে সব ডিপার্টমেন্টের জন্য বাংলাদেশে যত ধরনের ডিপার্টমেন্ট আছে ম্যাক্সিমাম সবগুলো ডিপার্টমেন্টই এরাসমাস মডেলস কাভার করে থাকে। এখন আপনার কাছ থেকে যেটা শুনতেছি, এই ডিপার্টমেন্টও ধরেন যে আমি হয়তো বা এই ডিপার্টমেন্ট সম্বন্ধে খুব একটা জানি না, তবে আপনার কাছ থেকে আমি শুনতেছি যেটা আমাকে অ্যামেজড করতেছে যে আসলে হচ্ছে এই প্রোগ্রামে অনেক অনেক কিছু পড়াশোনা হয়ে থাকে আসলে, যেটা আপনি করতে চাইতেছেন মাস্টার্স, হুইচ ইজ ভেরি প্রেস্টিজিয়াস। কারণ আপনি হচ্ছেন এইখানে 2 বছর পড়াশোনা করবেন, আপনি তখন বাংলাদেশে পড়াশোনার সাথে আসলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সাথে আবার একটু কম্পেয়ার করতে পারবেন যে বাংলাদেশে এগুলো পড়াশোনা করছি, আমি হয়তো এখন ইউরোপে অনেক বেশি এগুলো এগুলো পড়াশোনা করতেছি। বাট আলটিমেটলি আমি আপনার গোলটা জানতে চাই যে এই বাংলাদেশে তো পড়াশোনা করলেন, এরপর এখন আপনি ইউরোপে পড়াশোনা করবেন, তো এই পড়াশোনা শেষে আপনি আসলে কি করতে চান আসলে? আমি হচ্ছে অনেক বড় একটা নার্ড, পড়তে অনেক পছন্দ করি। তো ফার্স্টলি হচ্ছে ইচ্ছা আছে একাডেমিকলি একটা পিএইচডি পার্সিউ করার। কারণ আমার মনে হয় যে 2 বছর পড়ার পরে আরো হচ্ছে অনেক কিছু থাকবে শেখার, জানার। আমি যখন হচ্ছে আমার ব্যাচেলার্স চলছিল তখন হচ্ছে যে রিসার্চ টপিক, ওটা নিয়ে হচ্ছে আমি স্ট্রাগল করতাম, কারণ হচ্ছে আমার সবকিছুই ভালো লাগতো, মনে হতো সবকিছুর উপরেই পড়বো। তো এখন মনে হয় যে 2 বছরের জন্য তো হচ্ছে একটা জায়গায় ফিক্স হয়েছি যে যেটার উপর করবো, বাট নেক্সট হচ্ছে আরো পিএইচডি যদি করতে চাই তাহলে হচ্ছে আমার নলেজটা আরো বাড়বে। রাইট। আর যেরকম আমি বললাম যে সোশ্যাল সায়েন্সের হচ্ছে সব
কিছু নিয়ে কিন্তু হচ্ছে আমাদের ফিল্ডের জানতে পড়তে হয়। সো আমার মনে হয় যে পিএইচডি তে গেলে ওই যে ইন্টারডিসিপ্লিনারি ব্যাপারটা আছে ওটা আরো ভালোভাবে গ্রাস্প করতে পারবো। আর এছাড়া হচ্ছে ক্যারিয়ার ওয়াইজ তো হচ্ছে অনেক বড় স্বপ্ন আছে। আমি হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল মিউজিয়ামের আন্ডারেও হচ্ছে কিছু সার্টিফিকেশন কোর্স করেছিলাম। সো ওখানে হচ্ছে আমি অনেক কিছু শিখেছি, কিন্তু হচ্ছে সেই সাথে দেখেছি যে আমাদের এই সেক্টরটা কিছুটা পিছিয়ে। মানে সত্যি কথা বলতে বাংলাদেশও হচ্ছে কম্পারেটিভলি নতুন একটা দেশ, আমরা যদি ইউরোপের দিকে তাকাই আর ওয়েস্টার্ন অন্য কোনো কান্ট্রির দিকে তাকাই। তো তাদের যত ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের কিন্তু সেটা এখনো নেই। সো আমার খুবই ইচ্ছা যে আমাদের এই আর্ট সেক্টরের যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে ওটা যাতে হচ্ছে আরো একটু বেটার ভাবে বিল্ড করতে আমি যাতে সাপোর্ট দিতে পারি, আমি যাতে সেটাতে কন্ট্রিবিউট করতে পারি। সো ক্যারিয়ার ওয়াইজ হচ্ছে ওটাই হচ্ছে বলতে গেলে বিগ ড্রিম রাইট নাও। রাইট। তারপরে হচ্ছে এই একটা কোশ্চেন না, মানে আপনার কি ইন্টারভিউ হয়েছিল বাই দ্য ওয়ে আপনার প্রোগ্রামে? না, আমার প্রোগ্রামে হচ্ছে ইন্টারভিউ হয়নি। কিন্তু আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা হচ্ছে ইন্টারভিউ ফেস করেছিল, তো কিছুটা হচ্ছে আইডিয়া আছে যে কেমন হচ্ছে হয়ে থাকে। অলরাইট। সো আপনার সেকেন্ড ফেজে কি ফেস করতে হয়েছে আপনার, নাকি? আমাদের এটা হচ্ছে টোটাল জাস্ট একটাই অ্যাপ্লিকেশন পিরিয়ড ছিল। হুম। এরপরে হচ্ছে ফার্স্টে ইউনিভার্সিটি মানে কোঅর্ডিনেটিং ইউনিভার্সিটি থেকে ফার্স্টে হচ্ছে সিলেক্টেড হতে হয়েছে। ওখানে একটা অ্যাডমিশন পিরিয়ড ছিল, এরপরে হচ্ছে এরাসমাস যে স্কলারশিপটা ওটার আন্ডারে হচ্ছে সেকেন্ড বার হচ্ছে সিলেকশনের রেজাল্ট এসেছে। অলরাইট। তো তো আমাদের হচ্ছে হুম মানে হুম দুটা ছিল যে মানে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশনের জন্য জিনিসপাতি ছিল, আর হুম হচ্ছে হুম এরাসমাসের জন্য স্পেসিফিকলি হচ্ছে আলাদা করে হচ্ছে আরেকটা অ্যাপ্লাই। এসওপি দিতে হয়েছিল। অলরাইট। সো ধরেন এটা হচ্ছে তাদের জন্য যারা একবারেই ইরাসমাস মুন্ডাস সম্বন্ধে জানেন না। আপনাদের উদ্দেশ্যে একটু বলে নিই যে ইরাসমাস মুন্ডাসে মানে হচ্ছে ইন জেনারেল বা কমন হচ্ছে তিনটা ফেজ হয়। প্রথম ফেজ হচ্ছে আপনার স্ক্রিনিং প্রসেসটা চলে, যেখানে আপনি অ্যাপ্লাই করেন। সেটা হয়তো বা অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয় নভেম্বরের দিকে বা অক্টোবরের দিকে, এটা হচ্ছে জানুয়ারি পর্যন্ত চলে বা ফেব্রুয়ারি পর্যন্ত। এটা একদমই ডিপেন্ড করে প্রোগ্রাম ওয়াইজ। উনি যেরকম একটা প্রোগ্রামে পড়তেছেন, যেটার নাম এইটা স্পেসিফিক প্রোগ্রাম। ধরেন যে আমরা অন্যান্য যারা স্কলার আছি, আমরা ধরেন যে একটা স্পেসিফিক প্রোগ্রামে পড়তেছি। প্রত্যেকটা প্রোগ্রামের আলাদা আলাদা হচ্ছে এরকম রিকোয়ারমেন্টস থাকে। তো আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ভাবেন যে সকল ইরাসমাস মুন্ডাস সেম, তাহলে এরকম না। প্রত্যেকটা ইরাসমাস মুন্ডাসের যে প্রোগ্রামগুলো আছে ওদের হচ্ছে বিশেষ কিছু ক্রাইটেরিয়া থাকে। যেরকম ওনার প্রোগ্রাম হচ্ছে ইন্টারভিউ নাই, বাট কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলোর হচ্ছে আবার ইন্টারভিউ আছে। তো আপনাকে যেটা করতে হচ্ছে, ধরুন আপনার প্রথম ফেজ হচ্ছে স্ক্রিনিং প্রসেস। আপনি এই স্ক্রিনিং প্রসেসটা গেলেন, আপনি হয়তো বা সিলেক্টেড হলেন টপ 10%-এর মধ্যে, ধরেন আপনি একজন আছেন। এখন টপ 10% থেকে আপনি সেকেন্ড ফেজ, যেটাকে আমি বলতেছি, সেই সেকেন্ড ফেজে কী করবে, এইদার এক্সাম হতে পারে, অথবা হচ্ছে ইন্টারভিউ হতে পারে, অথবা ধরেন যে ভিডিও সাবমিশন হতে পারে। এটা একদমই ডিপেন্ড করবে প্রোগ্রাম ওয়াইজ। তো ওনার প্রোগ্রামে হচ্ছে সেকেন্ড ফেজে কিছু ছিল না, উনি হচ্ছে প্রথম ফেজেই সব কিছু আপলোড করেছেন বা সকল নেসেসারি যত কিছু ডকুমেন্ট ছিল সব কিছু দিয়ে উনি অ্যাপ্লাই করেছেন। এরপরে প্রোগ্রাম কোঅর্ডিনেটর যারা ছিল বা প্রোগ্রামে যারা স্কলারশিপ কমিটি ছিল, ওনারা অনেক বেশি মাথা খাটাইছেন যে এক্স্যাক্টলি কাদেরকে রাখা যায়। ওই ধরেন যে খুবই হয়তো 15 জন বা 16 জন এরকম ওরা সিলেক্ট করেছে, দেন হচ্ছে ওনাদেরকে ফাইনাল কল করেছেন। বাট কিছু কিছু প্রোগ্রাম এমন হবে যে ধরেন যে আপনাকে সেকেন্ড ফেজে কল করবে, সেখানে হয়তো আপনি 10%-এর মধ্যে একজন আপনি আসছেন। এখন আপনাকে ওইখানে ইন্টারভিউ হতে পারে, এক্সাম হতে পারে, অথবা ভিডিও সাবমিশন, যে কোনো কিছু হতে পারে। এরপরে থার্ড ফেজে যে আপনাকে হচ্ছে রেজাল্ট দিতেছে, সেই রেজাল্টটা হতে পারে আপনার এই যে জুন বা তারও আগে, এরকম এই সময় তো দেয়, তাই না? মানে আমি ইয়েস, রিকল মে করতেছি থেকে আর কি। জুনের ভেতরে হচ্ছে দেখা যায় যে সব রেজাল্ট দিয়ে দেয়। অলরাইট। সো এটা হচ্ছে ইন টোটাল একটা ফেজ আর কি। তো এখন আমি আপনাকে জিজ্ঞেস করব যে আহ, আপনি ইন টোটাল কয়টা প্রোগ্রাম অ্যাপ্লাই করেছিলেন, এবং হচ্ছে কয়টা প্রোগ্রাম থেকে সেকেন্ড ফেজে কল পেয়েছেন বা স্কলারশিপ পেয়েছেন, টোটাল কয়টাতে? মানে আপনার কাছ থেকে আমি রেশিওটা জানতে চাচ্ছি আর কি। অলরাইট, আমি হচ্ছে অনেক রিসার্চ করে শুধুমাত্র দুটাই আমার সিমিলার হচ্ছে পেয়েছিলাম প্রোগ্রাম। সো ওই দুটাতেই হচ্ছে অ্যাপ্লাই করেছি, দুটাই ইউনিভার্সিটি অফ গ্লাসগোর আন্ডারেই ছিল। সো একটা থেকে আমি ফুল স্কলারশিপ পেয়েছি, আর একটা থেকে হচ্ছে সেলফ ফান্ডেড অফার পেয়েছি। তো এটা নিয়েও হচ্ছে মজার একটা গল্প আছে। হুম। আমি হচ্ছে যখন দুটা থেকেই পেলাম রিপ্লাই, তো তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি তো হচ্ছে সিমিলার জিনিস সে হচ্ছে দিয়েছিলাম। তো তখন আমি অ্যাসেস করি নিজে যে কোনটাতে কেমন লিখেছি, যে হচ্ছে একটাতে আমি লাইক ফুল ফান্ডেড স্কলারশিপ পেলাম আর একটাতে পেলাম না। রাইট। তো তখন আমি হচ্ছে যখন মানে একটা থার্ড পার্সন হয়ে সবকিছু পড়ছিলাম, তখন আমি ওই এসওপি তে এই বড় একটা ম্যাসিভ ডিফারেন্স খুঁজে পাই।
যে আমার একটা প্রোগ্রামের জন্য অনেক ভালো এসওপি লিখেছি, আরেকটার জন্য হচ্ছে খুবই জেনারিক একটা এসওপি। রাইট। তো সেখানে কিন্তু হচ্ছে পার্থক্য ছিল। আর একই একটা মানুষ, একই সিভি, একই সবকিছু, শুধুমাত্র এসওপির কয়েকটা প্যারা ডিফারেন্ট, সেটাতে কিন্তু হচ্ছে রেজাল্টটাও ডিফারেন্ট হয়ে গিয়েছে। একদম, এটা একদমই হচ্ছে অনেস্ট একটা কথা বলছেন আপনি। সেটা অনেকে যারা মনে করে যে একটা জেনারেল একটা এসওপি বানাইছি, এটাতে আমি আমার যতগুলো প্রোগ্রাম আছে সবগুলোতে আমি অ্যাপ্লাই করে ফেলবো, হুইচ ইজ রিয়েলি এ ব্যাড আইডিয়া। এই ক্ষেত্রে আপনার প্রোগ্রাম থেকে কল আসার সম্ভাবনা একদমই কমে যাবে। যেটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল এখন আমাদের সামনেই উনি নিজেই বলতেছেন। সো উনি নিজে কম্পেয়ার করতে পারেন কিন্তু যে আমার কোন এসওপিটা ভালো ছিল। অলরাইট, সো আমি আপনার কাছে জিজ্ঞেস করবো যে আপনি নিজে নিজেকে অ্যাসেস করার পর আপনি মানে নিজেকে কি বলবেন যে আমি কেন অন্যদের থেকে আলাদা, বা হচ্ছে কোন বিষয়টাকে আপনাকে অন্যান্য প্রোগ্রাম যারা অ্যাপ্লিক্যান্ট ছিল তাদের থেকে আপনাকে আলাদা করে রাখছে আর কি? যদি শেয়ার করেন তাহলে হয়তো বা অন্যরাও আপনার মতো প্রোফাইল রেডি করা ট্রাই করবে আর কি। আমার মনে হয় যে আমি হচ্ছে আমার অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, যেটা কিনা অনেক দরকার আমার মনে হয়, কারণ হুম অন্যান্য হুম। আর্টিস্ট যারা আছে তাদেরও হচ্ছে কম বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে। আমি যেরকম সবসময় চেষ্টা করতাম যে পড়াশোনার বাইরেও যেসব অ্যাক্টিভিটিস গুলো থাকে ওখানে হচ্ছে পার্টিসিপেট করার, বিভিন্ন ধরনের ক্লাব, ডিবেট ক্লাব বলেন আর হচ্ছে কুইজ ক্লাব বলেন, এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু ইউথ অর্গানাইজেশনস আছে, সেখানে কিন্তু হচ্ছে ভলেন্টিয়ারিং করেছি। আর আমি হচ্ছে অনেক খুঁজতাম যে ওপেন কজ এর জন্য। তো দেখা যায় যে অনেক কিছুতে আমি অ্যাপ্লাই করেছি, সের মাধ্যমে হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, যেমন হচ্ছে আইকম ইউকে, তারপর ব্রিটিশ কাউন্সিল, এদের সঙ্গে কিন্তু কাজ করার সুযোগ হয়েছিল। এর পরবর্তীতেও কিন্তু আমি হচ্ছে ইউএস এমবাসির কালচারাল সেন্টার, তারপর হচ্ছে ইউকে এদের সঙ্গে কাজ করেছি। তো এসব এক্সপিরিয়েন্স যখন আমি দেখিয়েছি যে আমার এসব ব্যাপারে হচ্ছে স্কিলস আছে, সেটা কিন্তু হচ্ছে আলাদা করে দিয়েছে যে আমার অন্য কোনো একজন ক্লাসমেট যে কিনা হচ্ছে অ্যাপ্লাই করেছে, আর তার এগেনস্টে হচ্ছে আমার সিভিটা। তো এটাই আমার মনে হয় যে ফার্স্ট ইয়ার থেকে কিন্তু হচ্ছে আমরা সবাই ট্রাই করি যে পড়াশোনা শেষে হচ্ছে ভালো কোথাও যাবো, আর হায়ার স্টাডিজে যাদের ইচ্ছা থাকে। তো এই রাইট। এক্সট্রা কারিকুলার ব্যাপারটা যদি মাথায় রাখা হয় একেবারে প্রথম থেকেই, তাহলে মনে হয় এই পরের পথটা খুবই ইজি হয়ে যায়। রাইট। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ইজ ইম্পর্ট্যান্ট। এরপর আপনার কাছে কি মনে হয় যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ছাড়াও আর কোন কোন বিষয়গুলো এখানে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে? অলরাইট, শুনতে একটু স্যাড শোনায়, বাট স্টিল হচ্ছে একাডেমিক যে রেজাল্টটা ওটা কিন্তু সিজিপিএ। ভ্যারি করে। হ্যাঁ, হ্যাঁ। ওটা ভ্যারি করে। কোনো কোনো প্রোগ্রামে কিন্তু হচ্ছে লেখাই থাকে যে কোনো একটা লাইক সার্টেন সিজিপিএ লাগবে, এছাড়া হচ্ছে অ্যাপ্লাই করা যায় না। এছাড়াও যদিও হচ্ছে আমার সিজিপিএ ভালো ছিল, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম পুরো ফ্যাকাল্টিতে, কিন্তু তাও আমি বলবো যে যাদের সিজিপিএ ভালো না তারাও কিন্তু হচ্ছে হতাশ হয়ে যাবেন না প্লিজ। কারণ আপনি যদি একটা ভালো প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, আপনার যদি ভালো একটা পেপার থাকে, আর আপনার রিসার্চ এরিয়া যদি স্ট্রং থাকে, তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। কারণ দেখা যায় যে এমন অনেক সাবজেক্ট আছে যাদের হচ্ছে পড়াশোনার মেথডটা এক ধরনের থাকে, কিন্তু হচ্ছে সেটার অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে থিওরিটিক্যালি আপনি একটু পিছিয়ে পড়লেন, একাডেমিক্যালি দ্যাটস অল রাইট, কিন্তু আপনার যে ওই অ্যাপ্লিকেশনের যে অন্য প্রসেসটা থাকে, যে ঠিক আছে আমি একটা ভালো একটা প্রজেক্ট করেছি, এটা ধরেন হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড পেয়েছে, তখন কিন্তু আপনি অনেক বেশি এগিয়ে যাবেন। রাইট। সো আপনি বলতে চাচ্ছেন যে কারো যদি সিজিপিএ একটু কমও থাকে তাহলে হচ্ছে হতাশ হবার কিছু নাই, স্টিল তার হচ্ছে ট্রাই করা উচিত। কারণ এই স্কলারশিপ হচ্ছে সব কিছু মিলিয়ে আসলে হচ্ছে নাম্বারিং করে থাকে, রাইট? সে হ্যাঁ, সিজিপিএতে একটা ভালো মার্কিং থাকে, যদি সেই মার্কিং আপনি একটু পিছায় যান, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন না। আপনি হচ্ছেন অ্যাপ্লাই করেন, বাট আপনার অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে ওগুলোতে একটু ভালো করেন, রাইট? এটাই তো বলতে চাচ্ছেন আপনি যে ইয়েস, অন্যান্য অ্যাবসলিউটলি। ফ্যাক্টরগুলোতে একটু ভালো করে নিজের প্রোফাইলটা ভালো করে তারপর অ্যাপ্লাই করেন। সো এটাই হ্যাঁ, আসলে। আমি হচ্ছে বলবো যে ক্যাটালগে কিন্তু হচ্ছে লেখা থাকে হুম যে হুম। কোন সেকশনে হচ্ছে কতটুকু মার্কিং আর কতটুকু পার্সেন্টেজ। সো ওটা যদি হচ্ছে কেউ দেখে দেখে হচ্ছে নিজের অ্যাপ্লিকেশনটা রেডি করে, তখন খুবই ভালো হয়ে যায়। দেখা যায় যে কোনো কোনো প্রোগ্রামসে হচ্ছে পোর্টফোলিও আপলোড করতে হয়, সো সেক্ষেত্রে যদি পোর্টফোলিওটা ওরা স্ট্রং করে, তখন কিন্তু হচ্ছে অনেক এগিয়ে যেতে পারে, তার অ্যাপ্লিকেশনটা খুবই স্ট্রং হতে পারে। সো রিসার্চ করে নেওয়াটা হচ্ছে অনেক ভালো। আর যেহেতু হচ্ছে এক একটা প্রোগ্রাম হচ্ছে ইউনিক টু অ্যানাদার, সো হচ্ছে যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেই প্রোগ্রামের ভাবে যদি কিউরেট করা যায় নিজের হুম হুম। অ্যাপ্লিকেশনটা, তাহলে হচ্ছে ইউল হ্যাভ আ রিয়েলি গুড রাইট। পসিবিলিটি। রাইট। মানে আমি এখানে একটা জিনিস মনে করি যে
রিলেভেন্স ইজ দ্য কি। সো আপনার প্রোগ্রাম অনুযায়ী যদি আপনার প্রোফাইলটা খুবই স্ট্রং থাকে, ইউর পারফেক্ট টু গো। এখন এখানে হয়তো বা যদি আপনার সিজিপিও যদি একটু কম থাকে, বাট আপনার খুবই স্ট্রং প্রজেক্টস আছে হচ্ছে যেটা সিমিলারলি টু দ্যাট প্রোগ্রাম, অথবা আপনার ধরেন যে খুবই থিসিসের কোনো কাজ আছে যেগুলো খুবই ইউনিক অ্যান্ড হচ্ছে এই প্রোগ্রামের সাথে খুবই রেলেভেন্স, তাহলে হয়তো বা আপনি অন্যান্য যারা যেসব প্রোফাইল আছে তাদের থেকেও আপনি হয়তো বা এখানে একটু আগায় থাকবেন আর কি। আহ, এটাই। তো যেটা বলতেছিলাম যে হতাশ হওয়ার কিছু নাই। তো আপনারা সবাই হচ্ছে এখানে এলিজেবল অ্যাপ্লাই করার জন্য মোটামুটি, বাট জাস্ট নিজের প্রোফাইলটাকে কীভাবে আরেকটু ভালো করা যায় সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে ওনার কাছ থেকে শুনবো, যে কীভাবে কোন দিকে নজর দিলে আসলে নিজের প্রোফাইলটাকে ভালো করা যায়। এই এই বিষয়ের উপরে এখন আমি আপনার কাছে জানতে চাইবো যে ধরেন যে কোন কোন বিষয়গুলা প্রথম থেকে একটি স্টুডেন্টের মাথায় রাখা উচিত। সে আমি হচ্ছে ফাইনাল ইয়ারে ওঠার পর আমি চিন্তা করতেছি যে আল্লাহ, আমি তো হচ্ছে আমার 3 বছর লাইফের শেষ করে ফেলছি, বাট আমি কিছুই করিনি সিগনিফিক্যান্ট। বাট এখন আমার মনে হচ্ছে যে আমার কিছু একটা করা উচিত যেটাতে হচ্ছে আমি হায়ার স্টাডিজে আগে থাকবো। বাট আপনি এমনভাবে অ্যান্সারটা দেন এখন যেন হচ্ছে যারা ফাইনাল ইয়ারে আছে ওরাও অ্যাটলিস্ট এখন নিজের প্রোফাইলটাকে কিছু একটা করেও স্ট্রং করতে পারে, এবং যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে ওরা এখন ওই অবস্থাতে থাকা অবস্থায় কি করা উচিত যেন হচ্ছে ওদের প্রোফাইলটা হচ্ছে একটু অন্যদের থেকে একটু অ্যাবাভ অ্যাভারেজ থাকে আর কি। সো আপনার কাছ থেকে শুনতে চাই আর কি। তো ফোর্থ ইয়ারে উঠে হচ্ছে একেবারে শুরু করাটা একটু হার্ড বাট নট ইম্পসিবল। তো যখন হচ্ছে ফোর্থ ইয়ারে ওঠে তখন কিন্তু হচ্ছে রিসার্চের ব্যাপারে একটু জানে। সো আমার প্রথমে মনে হয় যে ওই রিসার্চ এরিয়াটা হচ্ছে একটু স্পেসিফিক করে ওটা নিয়ে কাজ শুরু করা, থিসিসটাতে একটু জোর লাগানো। তার পাশাপাশি যেহেতু হচ্ছে আই এম হোপিং যে ওরা রেজাল্ট হওয়ার সাথে সাথে হয়তো অ্যাপ্লাই করতে চায়, তো সেক্ষেত্রে ইংলিশের যে গ্রাফটা আছে ওটা একটু স্ট্রং করতে পারে, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কোর অলওয়েজ লাগে। এছাড়াও ফোর্থ ইয়ারে উঠলে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের ফেলোশিপ ওপেন হয়ে যায়। সো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যেসব ফেলোশিপস থাকে ওসব জায়গায় যদি অ্যাপ্লাই করে তখন কিন্তু ভলেন্টিয়ারিং ফেলোশিপসও হতে পারে। সো ওগুলো করলে হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা যেটা ওটা হচ্ছে বেড়ে যায়। সো ওটা আমার মনে হয় যে অনেক বড় একটা কি প্লে করে। রাইট। এছাড়াও হচ্ছে যদি সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের কেউ থাকে তাহলে তার জন্য তো অনেক ইজি, সে হচ্ছে অনেক বেশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে পারবে। সেই সাথে হচ্ছে পড়াশোনাটা করে যেতে হবে যাতে হচ্ছে একাডেমিক্যালি যে পয়েন্টটা থাকে ওটা যাতে হচ্ছে ফুল রাখতে পারে তারা। রাইট। এগেন সিজিপিএ ডাজ ম্যাটার। সো আপনারা ইয়েস, যারা ফার্স্ট ইয়ার বা অ্যাবসলিউটলি। সেকেন্ড ইয়ারে আছেন তারা এটা একটু মাথায় রেখে পড়াশোনাটা ভালো মতো করেন আর কি। যদি ইয়েস, সিজিপিএ, আরেকটা হ্যাঁ। বড় জিনিস আছে যে আহ, একটু সার্চ করলে কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অনেক সময় থাকে, ওটার জন্য কিন্তু ওপেন কল থাকে। হুম। তো ওটার দিকে একটু চোখ রাখতে হবে, বিকজ ওপেন কলে হচ্ছে অ্যাপ্লাই করে যদি ইউ গেট সিলেক্টেড ফর আ কনফারেন্স, ওটা কিন্তু ইজ আ রিয়েলি বিগ ডিল। সো এক্স্যাক্টলি। ওই সার্চটা হচ্ছে সবসময় রাখতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যারা স্কলারশিপ কমিটিতে যারা থাকে ওরা আবার একটু খেয়াল করে ট্রাই করে যে আপনার কোনো ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে কিনা। আপনি ধরেন যে ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্সে পার্টিসিপেট করেছেন কিনা। সো আপনি কি মানে ওয়েল ক্যাপাবল কিনা একটা প্রোগ্রামে পড়ার জন্য। তো ওরা কী করে ওইটা আপনাকে জাজ করা ট্রাই করে যে আপনার প্রোফাইল দেখে যে আপনার প্রোফাইলে কোনো ইন্টারন্যাশনাল কোনো একটা কিছু ট্যাগ আছে কিনা। যদি থাকে হুইচ ইজ রিয়েলি গুড, যদি না থাকে এখন থেকে হচ্ছে আপনি আপু যেরকম বললো যে ওইরকমভাবে আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন যে কোনো কনফারেন্স হচ্ছে কিনা, আপনি চাইলে ওখানে পার্টিসিপেট করতে পারেন। এছাড়াও কিছু ইন্টারন্যাশনাল হচ্ছে ট্রেনিং সেশন হয় বা প্রোগ্রাম থাকে যেগুলো হার্ভার্ড থেকে অনেক সময় অফার করে, অনেক বড় বড় ইউনিভার্সিটি থেকে অফার করে, যেগুলো অনলাইনে হয়, ভার্চুয়ালি হয়। আপনার চাইলে ওইসব ট্রেনিং যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতেও পার্টিসিপেট করে নিজের প্রোফাইলটাকে একটু হলেও বুস্ট করতে পারেন আর কি। সো নিজের প্রোফাইল বুস্ট করার অনেকগুলো ওয়ে আছে। তো এগুলো একটু 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 করে কাজ করেন আর কি। সো আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি আইএলটিএস প্রিপারেশন কখন নিয়েছিলেন এবং কতদিন সময় নিয়েছিলেন, এবং যারা আইএলটিএস প্রিপারেশন নিবে ওদের কখন নেওয়া উচিত বা কখন নিলে ওদের জন্য ভালো হয়। অলরাইট, আইএলটিএস এর জন্য অনেস্টলি আমি খুবই হেস্টিলি হচ্ছে জাস্ট 2 উইকস এর মাঝখানে পরীক্ষা দিয়েছি। কারণ আমি হচ্ছে কারেন্টলি জব করছি, তো সো হুম দেখা হুম যায় যে এই 9 to 5 করে 13 ঘন্টা বাইরে থেকে হচ্ছে আর ওরকম ভাবে প্রিপারেশনের টাইমও পাইনি। সো যখন হচ্ছে ডিসেম্বরের মতো সময় ছিল তখন আমি পার্সোনাল কিছু কাজেও বিজি ছিলাম, তো ভেবেছিলাম যে এবার আমি অ্যাপ্লাই করবো না। হুম। সো পরে কি জানি কি মনে হলো যে না ঠিক আছে, আমার তো একটু টাইম আছে, তাহলে হচ্ছে অ্যাপ্লাই করে ফেলি, বাট আই নিড দ্য স্কোর। তো তখন হচ্ছে আমি ওই ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ডেট খুঁজি আইএলটিএস এর, তখন হচ্ছে দেখি যে 2 উইকস পরে একটা অ্যাভেলেবল আছে, শুক্রবারে আমার হলিডে। হুম হুম। তো ওটাই হচ্ছে বুক করে ফেলি। কিন্তু আমার পার্সোনাল অ্যাডভাইস হবে যে এরকম হেসলি
প্লিজ কেউ করেন না, কারণ আইএলটিএস হচ্ছে অনেক কঠিন ব্যাপার। আপনি ইংলিশে যতই ভালো হন না কেন, যখন হচ্ছে এই পরীক্ষাটা আসে তখন কিন্তু হচ্ছে এই নর্মাল যে কনভারসেশনটা থাকে না, কারণ স্পিকিং এর বাইরেও হচ্ছে রাইটিং থাকে, রিডিং থাকে, লিসনিং থাকে। সো আইএলটিএস এর জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার ইংলিশের প্রতি যে গ্রাফটা আছে ওটার পাশাপাশিও হচ্ছে কনসেন্ট্রেশন, রাইট। যেটা হচ্ছে মানে এই যুগে এসে অনেকের একটু কমে গেছে। আমাদের হচ্ছে এখন বলে যে গোল্ড ফিশের কনসেন্ট্রেশন আছে, জাস্ট ফিউ সেকেন্ডস আমরা কনসেন্ট্রেট করতে পারি। বিকজ অফ দ্য কিন্তু রিলস যদি অ্যান্ড ওই এভরিথিং আর ফোকাস, কি। এক্স্যাক্টলি ওই ফোকাসটা যদি আমরা রাখি, তখন কিন্তু হচ্ছে ওই টেস্টটা খুবই ইজি হয়ে যাবে। কারণ যদি আপনি জাস্ট 2 মান্থসও প্রিপেয়ার করেন নিজেকে হুম হুম। সব মক আপ টেস্ট দিয়ে, তখন কিন্তু হচ্ছে খুবই ইজি হয়ে যায়, কারণ প্যাটার্নটা কিন্তু হচ্ছে সামওয়াট সিমিলার। কয়েকটা প্যাটার্নই আছে, ওটাই হচ্ছে ঘুরে ফিরে কিন্তু হচ্ছে সাফল করতে থাকে। সো রাইট। প্রিপারেশন পিরিয়ডটা খুবই দরকার। আর প্রিপারেশনের টাইমে হচ্ছে একটু কনসেন্ট্রেশন আর হচ্ছে মাইন্ডফুল থাকা। মাইন্ডফুল থাকা মানে হচ্ছে আশেপাশে যত ডিস্ট্রাকশন ওগুলো জাস্ট একটু সরিয়ে ফেললাম, জাস্ট হচ্ছে একটা বিষয় হচ্ছে ফোকাস করাটা বেটার। আচ্ছা। রাইট, মানে হচ্ছে সেক্ষেত্রে কি আপনি বলবেন যে যখন একাডেমিক প্রেশারটা কমে আসবে তখন হচ্ছে ওদের আইএলটিএস প্রিপারেশন নেওয়া উচিত, যেন সকল একাডেমিক প্রেশার মাথা থেকে দূরে থাকে। ওই সময় আমি 2টা মাস যেন ফুললি কনসেন্ট্রেট করতে পারি আমার আইএলটিএসের উপরে। হয়তো বা সেটা 2 মাস আইএলটিএস প্রিপারেশন হবে, 1 মাস হয়তো বা মক টেস্ট, দেন ফাইনাল এক্সাম দিয়ে দিলাম। ইয়েস, অ্যাবসলিউটলি। দ্যাট উড বি পারফেক্ট আই গেস। অলরাইট। হ্যাঁ, আসলে হচ্ছে সবার মানে এক একজনের স্টার্টিং পয়েন্টটা তো হচ্ছে একটু ডিফারেন্ট থাকে, হুম হয়তো বা হুম। একজন একটু এগিয়ে থাকে, একজন পিছিয়ে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে নিজেকেই আসলে বুঝতে হবে যে তার কতটুকু সময় প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু একাডেমিক ওই প্রেশারটা মাথায় নিয়ে যদি হচ্ছে পরীক্ষা দিতে যায়, তখন কিন্তু হচ্ছে বেস্ট আউটকামটা নাও আসতে পারে। সো একেবারে হচ্ছে ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরে যদি একটু টাইম নিয়ে ঠান্ডা মাথায় হচ্ছে দেওয়া যায়, তখন কিন্তু আসলে যে ফাইনাল রেজাল্টটা, ফাইনাল মানে হচ্ছে ইন বোথ দ্য এক্সামস রেজাল্টটা ভালো আসবে। রাইট। আর তারপরেও যদি কেউ অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি হন, আপনারা চাইলে হচ্ছে আপনার ব্যাচেলরের পড়াকালীন অবস্থাতেই যদি ফ্রি টাইম ম্যানেজ করে যদি দিতে পারেন, খুবই ভালো। সেক্ষেত্রে হয়তো বা আপনাদের লাস্ট সেমিস্টার থাকতেও হচ্ছে একবার অ্যাপ্লাই করা যায় এরাসমাস মুন্ডাসে। তখন আপনার সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্ট দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যে পর্যন্ত পড়াশোনা করেছেন ওই পর্যন্ত ট্রান্সক্রিপ্ট তোলা যায় ডিপার্টমেন্ট থেকে। দেন হচ্ছে ডিপার্টমেন্ট থেকে কনসার্ন লেটার অ্যান্ড টেস্টোমোনিয়াল তুলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, হুইচ ইজ গুড যদি আপনার আইএলটিএস স্কোরটা হচ্ছে তখন থাকে। আর যদি মনে করেন যে না, আমি ভালো মতো নিজেকে প্রিপেয়ার করে দেন স্ট্রংলি আমি হচ্ছে অ্যাপ্লাই করব, হুইচ ইজ আপনার ব্যাচেলার্স সার্টিফিকেটটা পাওয়ার পরে, তো ওই সময়টাতে যে আপনি যে একটা সময় গ্যাপ পাইতেছেন, ওই গ্যাপের মধ্যে চাইলে আপনি আপনার আইএলটিএস প্রিপারেশন নিতে পারেন আর কি। এটা একটা ফিজিবল অপশন হতে পারে। সো এখানে 2টা অপশনই আছে। আপনার আপনার কী বল সাধ্য অনুযায়ী বা আপনার প্রোফাইল অনুযায়ী বা আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনার কি যেটা পছন্দ ওইভাবে করতে পারেন আর কি। অ্যান্ড এখন আপনার অনেক কিছু শুনলাম, আমরা মোটামুটি প্রায় আধা ঘন্টার উপর আলোচনা করতেছি। বাট স্টিল তারপর আমি আপনার কাছ থেকে আরও কয়েকটা জিনিস জানতে চাই। সেটা হচ্ছে প্রথমত, আপনি যখন অ্যাপ্লাই করলেন এই থ্রু আউট দ্য প্রসেস আপনি কি কি হচ্ছে মানে ডিফিকাল্টি ফেস করেছেন এবং আপনি ওগুলো কীভাবে ওভারকাম করে আসছেন, তো এগুলো একটু জানতে চাই আর কি আপনার কাছ থেকে। আচ্ছা, তুমি রিমি অনেস্ট, আমার অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু মনে হয় অনেক বেশি স্মুথ ছিল, কারণ আমি ভেবেছিলাম আর একটু হার্ড হবে। হুম আমার হচ্ছে যেরকম বলেছি যে আমি হচ্ছে অনেক রিসার্চ করে নিয়েছিলাম প্রথমে যে কি কি লাগবে। তো মানে ক্যাটালগে খুব সুন্দরভাবে দেয়া থাকে যে কি কি ডকুমেন্টস লাগবে, কখন আপলোড করতে হবে, কয় ওয়ার্ডের ভেতর হচ্ছে সবকিছু লিখতে হবে। রাইট। সো আমি কিন্তু হচ্ছে ওভাবেই রেডি করেছি। ডিফিকাল্টি যদি আমি বলতে চাই, আমাদের সবারই মনে হয় হচ্ছে এলওআরটা একটু হচ্ছে ডিফিকাল্ট থাকে। রেকমেন্ডেশন যিনি দিবেন তার হচ্ছে হুম। টাইম বের করা। তো ওই দৌড়াদৌড়ির পার্টটুকুই হচ্ছে একটু মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, আহ, খুবই প্রেশার, বিকজ হচ্ছে এক্সটার্নাল কেউ একজন হচ্ছে করছেন। বাট এছাড়া হচ্ছে বাকি যে প্রসেসটা ছিল ওটা খুবই মানে ইজি ছিল। আর আমি হচ্ছে অন্যান্য ক্যাটালগও হচ্ছে গো থ্রু করেছিলাম, সব জায়গায় কিন্তু সুন্দর মতো লেখা থাকে যে কখন কোথায় কি কি দিতে হবে। তো একটু যদি স্টাডি করে নেওয়া যায় তখন কিন্তু হচ্ছে খুবই স্মুথ ভাবে হচ্ছে অ্যাপ্লাই করা যেতে পারে। রাইট, পারফেক্ট। আপনার যে ডকুমেন্টসগুলো ছিল, ওই ডকুমেন্টসগুলো কি আপনাকে প্রোগ্রামে কি পাঠিয়ে দিতে হয়েছিল, নাকি হচ্ছে আপনি এটা অনলাইনে জাস্ট শো করেছিলেন আপনার আমি সার্টিফিকেটসগুলো অনলাইনে জাস্ট বর্ণনা? শো করেছিলাম। হুম। হ্যাঁ, ওটা হচ্ছে আমার পাঠাতে হয়নি থ্যাঙ্কফুলি। আমাদের হচ্ছে সব সাইন এন্ড সিগনেচার সহ প্লাস হচ্ছে ওই সিলটা সহ হচ্ছে দিতে অ্যাটেস্টেশন যেটাকে হয়েছিল। বলে। হ্যাঁ, অ্যাটেস্টেশন সহ। তো ওটার জন্য হচ্ছে আমার আবার ওই রেজিস্টার বিল্ডিং এ হচ্ছে দৌড়াদৌড়ি করতে হয়েছে।
সো ওই পার্ট গুলো হচ্ছে আই গেস কারো কারো কাছে একটু লেন্দি মনে হতে পারে, স্পেশালি যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন। তাদের কিন্তু হচ্ছে একটু দৌড়াদৌড়ি করতে হয়, ট্রান্সক্রিপ্ট দেন হচ্ছে সার্টিফিকেট এগুলো তোলা, সবকিছু অ্যাটেস্টেশন করা। তো ওটার জন্য হচ্ছে একটা টাইম মাথায় রাখতে হবে যে কয়েকটা দিন লাগবে আমার এইসব প্রসেসের জন্য। আচ্ছা, তো এখন আমি শুনেছি যেটা অ্যাটেস্টেশন মনে হয় অনলাইনে হয়ে গিয়েছে। তো Yes. আপনি কি অনলাইনেই করেছিলেন, বা ওই প্রসেসটা আসলে কি আপনি কি একটু শর্টলি বলতে পারবেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমি হচ্ছে অনলাইনে সবকিছু করেছিলাম। হুম। ইভেন হচ্ছে ট্রান্সক্রিপ্ট তোলাও হচ্ছে এখন খুবই ইজি হয়ে গিয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটির তে যেহেতু পড়েছি, রাইট। ওনাদের হচ্ছে আলাদা হচ্ছে ট্রান্সক্রিপ্টের জন্য একটা ওয়েবসাইট আছে, ওখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করেছি। তো ওটার থ্রুতে কিন্তু হচ্ছে খুবই ইজিলি ট্রান্সক্রিপ্টার সার্টিফিকেট পেয়েছি। এরপরে যা যা অ্যাটেস্টেশন করার আর যা যা সাবমিট করার অনলাইনের থ্রুতেই হচ্ছে খুবই ইজিলি পেয়ে গিয়েছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমার জার্নিটা খুবই ইজি ছিল। বাট অনেকের ক্ষেত্রে হচ্ছে আমি দেখেছি যে একটু হচ্ছে আরেকটু দৌড়াদৌড়ি করতে হয়। অনেকের হচ্ছে বিভিন্ন মিনিস্ট্রি থেকে হচ্ছে অ্যাটেস্টেশন করে নিয়ে আসতে হয়। রাইট। তো ওটাও হচ্ছে মাথায় রাখতে হবে যে মানে কি কি কাজ করতে হবে, ওটা হচ্ছে আগে থেকে মাথায় রাখলে ওই প্রেশারটা হচ্ছে কমে যাবে, তখন হচ্ছে আর অ্যানসাস থাকতে হবে না। রাইট। যেরকম আমাদের বেলায়, তো আমাকে তো হচ্ছে আমার ডকুমেন্টসগুলো হচ্ছে কুরিয়ার করে এই আলতো ইউনিভার্সিটিতে পাঠাইতে হয়েছে। একটা হ্যাসেল ছিল যেটা আপনি করতে হয় নাই। সেকেন্ড, আমাকে হচ্ছে ইউনিভার্সিটিতে যাইতে হয়েছে, এরপর এডুকেশন মিনিস্ট্রি যাইতে হয়েছে, এরপর ফরেন মিনিস্ট্রিতে যাইতে হয়েছে, যেটা একটু হ্যাসেল ছিল। বাট এখন অনলাইনে আসার পর আমি জানি না এখন সিস্টেমটা কি, হয়তো বা এখন আর একটু হ্যাসেল কমে আসছে আগের থেকে। বাট এটাও একটা আপনার জন্য হয়তো বা হার্ড পার্ট ছিল। বাট এখন আমি যেটা জানতে চাইতেছি সেটা হচ্ছে, এবার হার্ড পার্ট না, এবার আপনার সবচেয়ে মানে ফান পার্ট কী ছিল, যে আপনি টোটাল প্রোগ্রাম যে টাইমলাইনটা ছিল ইনিশিয়াল অবস্থা থেকে যে আপনি রেজাল্টটা পাইলেন থ্রু আউট দ্য জার্নি, সবচেয়ে সবচেয়ে হচ্ছে ফান মোমেন্ট বা হচ্ছে সবচেয়ে এনজয়েবল মোমেন্ট কী ছিল আপনার জন্য? কারণ এটা একটা লং প্রসেস। ফার্স্ট, হ্যাঁ ট্রু, এটা হচ্ছে মানে পুরোটাই আসলে একটা জার্নি। ইয়াপ। সবচেয়ে মজার পার্ট হবে, আমি মানে ফার্স্ট ইয়ার থেকে খুবই স্কেপটিক্যাল ছিলাম যে রিসার্চের ব্যাপারটা নিয়ে। কারণ হচ্ছে অনেক কিছু জানতে ইচ্ছা করে, পড়তে ইচ্ছা করে, কিন্তু কোনটা ঠিক করব। তো এই অ্যাপ্লিকেশনের টাইমে আসলে হচ্ছে আমি বুঝতে পেরেছি যে হচ্ছে আমি আসলে কি করতে চাই। তো ওটার হিসেবে হচ্ছে আমি রিসার্চ টপিক বানিয়েছি। তো এটা হচ্ছে আমার পার্সোনালি হচ্ছে অনেক বড় একটা পাওয়া ছিল, যে ঠিক আছে মাইন্ডকে সেট করতে পারা যে না আমি এটার জন্য হচ্ছে নেক্সট 2 ইয়ার্স দিব। তো আমার মনে হয় যে আমি নিজে হচ্ছে like খুবই ইন্টারেস্টিং একটা টপিক চুজ করেছি। ওটা হচ্ছে ক্লাইমেট কে নিয়ে হচ্ছে হেরিটেজ কে ইন্টারসেক্ট করে হচ্ছে একটা টপিক। সো মনে হচ্ছে খুবই রেলেভেন্ট আমাদের হুম। সোসাইটির জন্য, অথবা ইন জেনারেল বাংলাদেশের জন্য। কারণ হচ্ছে বাংলাদেশ তো হচ্ছে ক্লাইমেট ক্রাইসিসে ভুগছে। তো এটা নিয়ে যদি হচ্ছে কোনো কাজ করতে পারি, সেটা আসলে হচ্ছে বৃহত্তর আমরা মানে বাংলাদেশের সবাই যারা আছে সবার জন্য আসলে করা হবে। রাইট। তো হ্যাঁ, ঘুরে ফিরে যেটা বলছিলাম যে আমি কিন্তু চারুকলা থেকে পড়েছি, কিন্তু সেখান থেকে কিন্তু আমি জলবায়ুর মতো হচ্ছে জিনিস নিয়ে কিন্তু হচ্ছে এখন কাজ করব। তো কখনোই রাইট। হচ্ছে নিজের ব্যাকগ্রাউন্ডকে ছোট মনে করতে হবে না। বিকজ যে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই হোক না কেন, সে কিন্তু পারবে। সে যদি কোনো তার ফিল্ডও চেঞ্জ করতে চায়, সেটাও কিন্তু পসিবল। রাইট। জাস্ট আপনাকে জাস্ট একটু কানেক্ট করতে হয় যে ডটগুলো, আমি এই ডট থেকে এই ডটে যাচ্ছি আর এই ডট থেকে আবার আমি এই ডটে আসবো, দেন এখান থেকে হয়তো বা এখানে, এইভাবে আসলে ডটগুলো কানেক্ট হয়। সো একটা জিনিস কুইক টিপ যারা নতুন অ্যাপ্লাই করবেন নেক্সট বার, যদি আপনি কোনোভাবে সামহাও আপনার এসওপিতে যদি উল্লেখ করতে পারেন যে আপনি দেশের জন্য এই কাজটা করছেন, হুইচ ইজ প্র্যাকটিক্যাল, যেটা দেশের জন্য উপকার আসছিল, তাহলে ওই এসওপিটা অনেক বেশি স্ট্রং হয়। সে আমি মোটামুটি দেখছি কয়েক, নট অনলি মি, আরও কয়েকজনের এসওপি আমি মোটামুটি পড়েছি যারা স্কলারশিপ পেয়েছে। তো কয়েকটা জিনিস না কমন ছিল ওদের জন্য, ওদের কাছে বা আমার সাথেও। সেটা হচ্ছে ওরা একটা প্রবলেম ফাইন্ড করছে দেশে, যেটাই প্রবলেমটা আছে, অ্যান্ড ওই প্রবলেমটাকে এনিহাও ওর যে ফিল্ড আছে ওই ফিল্ডে হচ্ছে ওটা সলভ করছে। অ্যান্ড ও কীভাবে সলভ করছে, হয়তো বা কোনো প্রজেক্ট ছিল, কোনো হ্যাকাথন ছিল, কোনো কম্পিটিশন ছিল, কোনো প্রজেক্ট ছিল, স্টার্ট আপ আইডিয়া ছিল, এনিহাও ও হচ্ছে ওই সলভ করছে ইস্যুটা। অ্যান্ড ওইটা কী করছে, ওর এসওপিতে লিখছে, হুইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং। যারা হচ্ছে আপনার এসওপিটা পড়তেছে ওরা এই জিনিসটা খেয়াল করে যে আপনি আপনার দেশের জন্য কী করতে চাইছিলেন, যেটা খুব ইম্প্যাক্টফুল। কারণ হচ্ছে আপনি পড়াশোনা করতেছেন, বাট ইনিশিয়ালি, সরি, প্র্যাকটিক্যাল আপনি কোনো ওটার কী বলে ডিপ্লয়মেন্ট করতেছেন না কোথাও, বা কিছু করতেছেন না, যেটা আসলে একটা তাহলে একটা নর্মাল এসওপির মধ্যে পড়ে যায়। বাট আপনি আপনার এসওপিতে লিখতেছেন যে আপনি এই ইস্যুটা খুঁজে পাইছিলেন আপনার লাইফে, বা আপনি এটা ফেস করছেন, অ্যান্ড আপনি ওই ওই প্রবলেমটা সলভ করার জন্য কিছু একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, হুইচ ইজ গুড। সো এটাও চাইলে আপনি এরকম আইডিয়া আস্তে আস্তে জেনারেট করতে পারেন আপনার এখন অবস্থা থেকেই, যে এই জিনিসটা দিয়ে আমি হয়তো আমার রেসিপিটা লিখতে পারি। সো এটাও একটা আইডিয়া আপনাদের জন্য, কুইক টিপ ছিল, যেটা চাইলে আপনারা ইন্টিগ্রেট করতে পারেন এসওপিতে।
এটা আপনাদের সবার জন্য আর কি। সো ইয়া, Yes, absolutely. হ্যাঁ মোটামুটি অনেক কথাবার্তা বললাম, তবে এখন হচ্ছে লাস্ট ফাইনাল কোশ্চেন, সেটা হচ্ছে যারা আপকামিং নতুন যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য আপনার অ্যাডভাইস বা হচ্ছে কী কী গাইডলাইন থাকবে, কী কী সাজেশন থাকবে, ইন টোটাল ফ্লোরস আপনার, আপনি হচ্ছে তাদের জন্য কী গাইডলাইন দিবেন বলেন। অলরাইট, যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করবে তাদের সবাইকে হচ্ছে ফার্স্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, কনফিডেন্স রাখা। নিজের প্রতি কনফিডেন্সটা সবার ফার্স্টে রাখতে হবে। টিচার, বাবা মা, ফ্রেন্ডস যে যাই বলুক না কেন, নিজের হচ্ছে মনে করতে হবে যে না, আমি পারবো, আমি হচ্ছে হায়ার স্টাডিজে যেতে পারবো। এন্ড স্পেশালি হচ্ছে এরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামের মতো যে প্রেস্টিজিয়াস একটা প্রোগ্রাম, ওটাতে যাওয়ার জন্য হচ্ছে কেপেবল আমি। এটা যখন হচ্ছে ফার্স্টে মাথায় থাকবে, তখন কিন্তু হচ্ছে বাকি যে পথটা সেটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। আর সেকেন্ডলি, এসওপি খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এসওপিটা তৈরি করার জন্য হচ্ছে বেশ কয়েক মাস সময় লাগে। সো ওটাকে নিয়ে হচ্ছে ফার্স্ট থেকে হচ্ছে একটু চিন্তা করতে হবে, নিজের স্টোরিটাকে বলা, নিজের ব্যাকগ্রাউন্ডটাকে বলা। ইভেন হচ্ছে অনেকে চাইল্ডহুডেও হচ্ছে ইনক্লুড করে থাকে এসওপি তে, ওটাও কিন্তু হচ্ছে একটা স্ট্রং পয়েন্ট থাকে। এছাড়াও হ্যাঁ, আপনি যেটা বললেন যে হচ্ছে সোসাইটির জন্য হচ্ছে কি কি করেছেন আর কি কি করতে চায়, এই সব কিছু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি দেখেছি ইম্পর্টেন্ট, যে কোর্স স্পেসিফিক যে ইন্টারেস্ট গুলো, ওটা যদি হচ্ছে মেনশন করতে পারেন, তখন কিন্তু হচ্ছে এসওপিটা খুবই স্ট্রং হয়ে যায়। আর সেই সাথে এলওআর যারা দিবেন, তারাও যাতে হচ্ছে রেলেভেন্ট কথাবার্তা লেখে। বিকজ হচ্ছে অনেক সময় দেখা যায় যে রেকমেন্ডেশন লেটার গুলাও হচ্ছে খুবই জেনারিক হয়ে যায়, এটা যাতে না হয়। আর রেকমেন্ডেশন এর ব্যাপারে যিনি রেকমেন্ড করুক না কেন, আপনার সঙ্গে যদি সরাসরি হচ্ছে খুবই দীর্ঘ টাইমের একটা কাজ করার অভিজ্ঞতা থাকে, তাদেরকে কিন্তু হচ্ছে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো এইসব ছোটখাটো ব্যাপার যদি মাথায় রাখা যায়, তাহলে কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশনটা খুবই স্ট্রং হয়ে যাবে। আর যেটা হচ্ছে ভাই, আপনিও বলেছেন অনেকবার যে রেলেভেন্ট রাখতে হবে। ইরাসমাস মুন্ডাস কিন্তু হচ্ছে অন্যান্য যেসব মাস্টার্স প্রোগ্রাম আছে ওরকমের মতো না, এটা খুবই নিশ স্পেসিফিক। সো যদি হচ্ছে আপনারা ফার্স্ট ইয়ারে হয়ে থাকেন, তাহলে আজকে থেকে লেগে পড়ে যান ওই নিশটা হচ্ছে ধরার জন্য। আর যদি ফোর্থ ইয়ারে থাকেন, তাহলে ঘাবড়াবেন না, আপনি হচ্ছে নিজেকে আসলে খুঁজে বের করুন ওই অ্যাপ্লিকেশনটা কিভাবে স্ট্রং হবে, ওটার জন্য হচ্ছে কাজ করুন। আর আমি হচ্ছে আগেও হচ্ছে বলেছিলাম যে অনেক ধরনের ইউথ অর্গানাইজেশনসরা আছে যারা কিন্তু হচ্ছে এসব ব্যাপার নিয়ে অনেক কাজ করে যাচ্ছেন। স্পেশালি ইউরোপ কিন্তু হচ্ছে যেসব এসটিডিস গুলো আছে ইউএন এর, এসব নিয়ে কিন্তু হচ্ছে খুবই ইন্টারেস্টেড থাকে। সো এসবের ব্যাপারে যদি আপনি কাজ করতে চান, এটা হেলথ হোক, ক্লাইমেট চেঞ্জ হোক, আর জেন্ডার ইকুইটি হোক, ইভেন হচ্ছে স্টেম হোক, এডুকেশন হোক, এইসব নিশকে ধরে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা বানালে, তখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা খুবই স্ট্রং হয়ে যাবে। রাইট। সো ইয়েস, দ্যাটস অ্যাবাউট ইট। রাইট। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কাছ থেকে মোটামুটি অনেক ইনফরমেটিভ কথাবার্তা শুনলাম আমরা এই কতক্ষণ। আই হোপ যারা আপনার অডিয়েন্স ছিলেন এতক্ষণ ধরে ওনার কাছ থেকে যত সব কথাবার্তা শুনলেন, আই মিন যত সব ইনফরমেটিভ কথাবার্তা শুনলেন, সব কিছুই কোনো না কোনোভাবে আপনার প্রোফাইলকে একটু হলেও চেঞ্জেস করতে হেল্প করবে বা একটু হলে ইমপ্রুভ করতে হেল্প করবে। তো এরপরও যদি ধরেন যে কোনো কোয়েরিজ থাকে, আপনারা সরাসরি হচ্ছে এমআইবিডির ফেসবুক গ্রুপে এসে আপনারা জিজ্ঞেস করতে পারেন, অথবা যদি মনে হয় যে না এই স্পেসিফিক অ্যান্সারটা শুধুমাত্র উনিই দিতে পারবেন, তাহলে হয়তো বা আমি ওনার ইমেল অ্যাড্রেসটা সর্বোচ্চ এরকম করতে পারবো, হয়তো ওনার ইমেল অ্যাড্রেসটা আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে লিখে দিতে পারি। দেন ওইখান থেকে আপনারা ইমেলটা নিয়ে ওনাকে ইমেল করতে পারেন। দেন হয়তো উনি ওনার ফ্রি টাইমে হয়তো বা রিপ্লাই করে দিবেন। সো দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অলরাইট। ওয়াচিং অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্যে। আশা করি এর পরবর্তীতেও যদি আমাদের অডিয়েন্স যারা আছে তারা যদি কোনোভাবে আপনাকে রিচ করে, আপনি তাদেরকে একটু হেল্প করবেন। Yes, absolutely. Thank you so much, ভাইয়া, for inviting me in this platform. আমি খুবই আসলে আনন্দিত, আর আই এম ফিলিং ভেরি প্রাউড অ্যাজ ওয়েল। আর যে কারো যে কোনো কোয়েরি যদি থাকে, আমি বলবো যে প্লিজ কোনো হেসিটেন্ট ফিল না করে হচ্ছে আমাকে আস্ক করবেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে হচ্ছে হেল্প করার ট্রাই করবো। সো থ্যাংক ইউ অ্যাগেন। থ্যাংক ইউ। বাই বাই।